হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো। আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম লেকচার নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান পড়তে হবে, বুঝতে হবে, এই মানসিকতা, এই ইচ্ছা, এই ডিটারমিনেশন নিয়ে আমরা শুরু করছি। তো যারা এটা দেখছো এবং দেখবা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার মনে হয় যদি তোমরা এই লেকচারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, তাহলে এই বিষয়টা নিয়ে আর কোনো দিন কোনো ক্লাসে বসা লাগবে না। এই লেকচারটা যদি তোমরা ফলো করো, এই লেকচারটা দেখার পরে যে গাণিতিক অংশগুলো থাকবে সেগুলো তোমরা যদি নিজেরা চর্চা করো, তাহলে দেখা যাবে যে তোমরা নিজেরাই ঘরে বসে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবে। এবং এইখানে আজকে আমাদের যে আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে চার্জ, বেসিক কনসেপশন অফ চার্জ। এই বেসিক কনসেপশন অফ চার্জের যে বিষয়গুলো আমাদের সিলেবাসভুক্ত আছে এবং সেই রিলেটেড অন্যান্য জিনিসগুলো আমি একসঙ্গে নিয়ে এসে একটা সমন্বিত ক্লাস এখানে নেওয়ার চেষ্টা করছি। তো এই ক্লাসটা যেমন আমাদের বোর্ড কোয়েশ্চেনকে সলভ করার জন্য সহায়তা করবে, আমার মনে হয় ঠিক তেমনিভাবে এই ক্লাসটা যদি কেউ ফলো করে, তার যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্নের জন্য সে নিজেকে তৈরি করে তুলতে পারবে। আমার এই অনলাইন ক্লাসগুলো সম্পর্কে আমি যেটা বলি যে এই ক্লাসগুলো যদি কেউ ফলো করে বা এই ক্লাসগুলো যদি কেউ নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, তাহলে পদার্থবিজ্ঞানের এই বিষয়গুলোকে নিয়ে তাকে আর ভবিষ্যতে কখনোই ভাবতে হবে না। আমার মনে হয় তারা নিজেরাই এইগুলো তখন অন্যকে প্রশিক্ষণ দিতে পারবে, এই আশা ব্যক্ত করছি আমি। তো চলো আমরা দেখি চার্জ কাকে বলে। যেহেতু চলতড়িৎ, স্থির তড়িতে আমাদের চার্জ বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু এখানে শুরু করতে গেলে, তড়িৎ শুরু করতে গেলে আসলে চার্জ কথাটা আলোচনা না করলে হয় না। তো তড়িৎ বিষয়টা, আলোচনার বিষয়টা এমনভাবে আমাদের বর্তমান বিশ্বের সঙ্গে জড়িয়ে আছে যে ইলেকট্রিসিটি ছাড়া আমাদের জীবন ব্যবস্থার কোনো কিছুকেই আমরা এক মুহূর্ত এগিয়ে নিয়ে যেতে পারি না। উই ক্যান্ট ডু এনিথিং উইদাউট ইলেকট্রিসিটি দিস নাও ইট ইজ। মানে আমরা এমনভাবে ইলেকট্রিসিটির উপরে নির্ভরশীল হয়ে পড়েছি যে এগুলো না হলে আমাদের আর এখন চলা সম্ভব নয়। যেমন আমাদের লাক্সারিয়াস জীবনের জন্য কারেন্ট প্রয়োজন, তেমনি আমাদের বেসিক যে নিডস বর্তমান সময়ের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রেও আমাদের তড়িৎ প্রবাহ ছাড়া আমরা চলতে পারবো না। এটা আমাদের সাথে এখন এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে এটা আমরা বিচ্ছিন্নভাবে বা আলাদা করে এটা সম্পর্কে আর নতুন করে কিছু বলতে পারবো না বা বলার প্রয়োজন নেই। ঠিক আছে, বা বলতে গেলে সব বসি হয়তো বলাই যাবে না। আমি যে কথাটা বলছি এই কথাটা বলার জন্য দেখা গেল আমাদের ইলেকট্রিসিটির সহযোগিতার মাধ্যমেই আমি কথাগুলো তোমাদের সামনে উপস্থিত করতে পারছি। তো সেটাই আর কি। তো চার্জ কাকে বলে? আমরা জানি পদার্থ সৃষ্টিকারী যে সমস্ত কণিকাগুলো আছে, মৌলিক কণিকাগুলো আছে, সেই মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক যে আচরণ বা বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, মৌলিক কণিকা কোনগুলো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। এই কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, সেই ধর্মকে বলা হয় চার্জ। এই তাহলে সেই দিক থেকে ইলেকট্রনের বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে কি নেগেটিভ, প্রোটনের বৈশিষ্ট্যমূলক ধর্ম পজিটিভ, নিউট্রন হচ্ছে চার্জহীন, নিউট্রনের কোনো চার্জ নেই, সে শুধু গণ্ডগোল মেটায় একে অপরের সাথে। তা এটা হলো চার্জ। এখন আমরা যেহেতু স্থির তড়িৎ পড়েছি দ্বিতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়ে আমাদের চলতড়িৎ, তাহলে এই চলতড়িৎটার আবির্ভাব আমাদের চার্জ থেকে কিভাবে আসছে এইটা দেখানোর জন্য আমি একটা চেষ্টা করেছি যে চার্জ প্রধানত আমরা দুইভাবে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে চার্জ অ্যাট রেস্ট, স্থির অবস্থায়। স্থির অবস্থায় চার্জের যেটা থাকে সেটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন তেমন থাকে না। তো চার্জ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য চার্জ অ্যাট রেস্ট অর্থাৎ স্থির অবস্থায় চার্জ সম্পর্কে একটু ধারণা পাওয়া দরকার। সেখান থেকে আমরা যেটা পাই যে কুলম্ব বল পাই, সেখান থেকে আমরা পাই বিভব সম্পর্কে জানতে পারি, সেখান থেকে আমরা প্রাবল্য সম্পর্কে জানতে পারি, ধারকত্ব সম্পর্কে জানতে পারি, তার ভিতরে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়, এগুলো বিষয় সম্পর্কে আমরা স্থির তড়িৎ সম্পর্কে পড়লে বা স্থির তড়িৎ সম্পর্কে অধ্যয়ন করলে এগুলো জানতে পারবো। এটা চার্জ অ্যাট রেস্ট, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি অর্থাৎ স্থির তড়িৎ।
এখন আসছে এই চার্জ অ্যাট রেস্টের অপোজিট ক্রিয়া যেটা, সেটা হচ্ছে চার্জ ইন মোশন, অর্থাৎ গতিশীল আধান। এই গতিশীল আধানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে কনস্ট্যান্ট ভেলোসিটি উইদাউট এক্সেলারেশন, যেটাতে কোনো ত্বরণ থাকবে না, তাহলে ত্বরণহীন অবস্থায় একটা কনস্ট্যান্ট ভেলোসিটি যখন একটা চার্জ লাভ করে, সেইটা আমাদের আলোচনা করা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে, অর্থাৎ চলতড়িতের মধ্যে, যেটা আমাদের বর্তমান চ্যাপ্টার 3য় অধ্যায়। আর একটা আছে যেটা ভ্যারিয়েবল ভেলোসিটি। ভ্যারিয়েবল ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটি উইথ এক্সেলারেশন, দ্য চার্জ ভেলোসিটি উইথ এক্সেলারেশন, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে এবং সেই চার্জ একটা নির্দিষ্ট ত্বরণে থাকবে, তখন সেইটা যেটা আলোচনা করা হয় সেটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের নেই। তবে এগুলো সাধারণত ইলেকট্রোম্যাগনেটিজম এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, যেটা হায়ার ফিজিক্স পড়তে গেলে আমরা জানতে পারবো। তো এই আমাদের চলতড়িৎ সৃষ্টির বা চার্জ থেকে কোন জায়গায় চলতড়িৎ কাজ করছে সেটা আমরা মোটামুটি এখানে জানতে পারলাম। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের যেটা প্রথম সংজ্ঞা, যে তড়িৎ প্রবাহ। আসলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে চার্জের একটা প্রবাহ। তড়িৎ প্রবাহ হলো চার্জের একটা প্রবাহ। স্থির তড়িৎ এক জায়গায় স্থির থাকে, কিন্তু সেইটা যদি উপযুক্ত কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে আমরা স্থানান্তরিত করতে পারি, অর্থাৎ কোনো চার্জ যদি কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি স্থানান্তর করা সম্ভব হয়, তখন সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ হবে, কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। কারেন্ট ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে। এই সংজ্ঞাটা যদিও পার্শিয়াল মনে হয়, কিন্তু অ্যাকচুয়াল সংজ্ঞা এটাই, যে যখনই কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনার জন্য, যখনই কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন একা প্রবাহিত হয় না, তার বিপরীতমুখী অবশ্যই একটা ধনাত্মক চার্জ প্রবাহিত হয়। এই জন্য যদি আমরা পার্শিয়ালি বলি যে ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে, সাথে সাথে এই কথাটাই চলে আসে যে ইলেকট্রন একা প্রবাহিত হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ কোনো পরিবাহী নির্দিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে একক সময়ে ক্ষেত্রের লম্বভাবে প্রবাহিত চার্জকে তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ কোনো বর্তনীর মধ্যে যদি আমরা সেই পরিবাহীটার ভিতরে একটা এরকম একটা ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে এই ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে যে চার্জ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলছি হলো তড়িৎ প্রবাহ, সেটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কি, I ইজ ইকুয়াল টু চার্জ ফ্লোন ডিভাইডেড বাই টাইম, চার্জ ফ্লোন ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ Q/T। তাহলে একক হবে কি, কুলম্ব পার সেকেন্ড। যদি T ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, Q ইজ ইকুয়াল টু 1 কুলম্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে I ইজ ইকুয়াল টু হবে কত, 1 কুলম্ব পার সেকেন্ড। যখন Q ইজ ইকুয়াল টু 1 কুলম্ব, T ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো বর্তনীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে ওই বর্তনীর প্রবাহকে আমরা বলবো 1 কুলম্ব প্রবাহ, 1 অ্যাম্পিয়ার প্রবাহ, 1 অ্যাম্পিয়ার প্রবাহ। এখন আমরা দেখব তড়িৎ প্রবাহ কি ধরনের রাশি। তড়িৎ কি রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি? আমরা দেখি তড়িৎ সব সময় এইভাবে প্রবাহিত হয়। এ বি যদি একটা পরিবাহী হয়, এ থেকে বি অভিমুখে প্রবাহিত হয়। তাহলে এখন এই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হতে পারে যে তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি, অর্থাৎ এ থেকে বি বরাবর যেহেতু প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ হলো একটা ভেক্টর রাশি। তাহলে দিক থেকে, তাহলে ভেক্টর রাশি যদি হতে হয়, তাহলে অবশ্যই ভেক্টর রেডিয়েশন ল তাকে মানতে হবে। ট্রায়াঙ্গেল ল বা অন্যান্য যোগের যে সূত্রগুলো আছে, রেক্ট্যাঙ্গেল ল, এইগুলো পলিগন ল, এই সূত্রগুলো যদি মানে, তখন সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি। কিন্তু তড়িৎ প্রবাহের যোগ, জিওমেট্রিক্যাল ল অফ ভেক্টর এডিশন যেগুলো আছে, সেগুলো সে মানে না। যেমন
এইটা I1 I2 I3 ইজ ইকুয়াল টু I। এই যোগটা করার জন্য আমরা বলি যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এইটা যোগের জন্য কিন্তু I1 I2 এর মধ্যবর্তী কোণ আমাদের কোনো ভূমিকা রাখছে না। তাহলে যেহেতু এদের মধ্যবর্তী কোণ কোনো ভূমিকা রাখতে পারছে না, অতএব এই এডিশনটা ভেক্টর এডিশন না, এটা স্কেলার এডিশন। কিন্তু আবার যখন দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড এরকম কোনো দিকে তড়িৎ প্রবাহ চলছে, তাহলে এই প্রবাহটাকে আমরা বলছি এক্স অক্ষ বরাবর প্রবাহ। তাহলে এর কিছু গুণাবলী দেখে আপাতভাবে মনে হচ্ছে যে এটা মনে হয় ভেক্টর রাশি হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো স্কেলার রাশি। তাহলে এই যে কিছু ধর্ম, এই ধর্মগুলোর কারণে এই তড়িৎ প্রবাহকে টেন্সর কোয়ান্টিটি বলে। টেন্সর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি তো অবশ্যই। স্কেলার কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ টেন্সর কোয়ান্টিটি, আমরা এটাকে টেন্সর কোয়ান্টিটি হিসাবেও মনে রাখবো। যখন মাল্টিপল চয়েস কোশ্চেন আমাদের আসবে, তখন যদি টেন্সর কোয়ান্টিটিটা থাকে, তাহলে অবশ্যই আমরা এই টেন্সর কোয়ান্টিটিতেও টিক দেবো। ঠিক আছে, তাহলে এদিক থেকে আমরা বলবো কারেন্ট অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ টেন্সর কোয়ান্টিটি। টেন্সর কোয়ান্টিটি তড়িৎ প্রবাহের দিক কি হবে? অ্যাকচুয়াল দিক মানে অ্যাকচুয়াল ডিরেকশন অ্যান্ড কনভেনশনাল ডিরেকশন। আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা যেটা বললাম, যে এইটা যদি আমাদের একটা পরিবাহী হয়, এটা তাহলে এই পরিবাহীর এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এই দিক থেকে পজিটিভ চার্জগুলো এদিকে যাবে, আর এদিক থেকে নেগেটিভ চার্জগুলো এদিকে আসবে। তাহলে যেহেতু বলা হচ্ছে যে ঋণাত্মক চার্জের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হতে পারে যে তড়িৎ প্রবাহের দিক মনে হয় এইটা, প্রবাহের দিক মনে হয় এইটা। যেহেতু সংজ্ঞাতে বলা হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে, তাহলে যেহেতু ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে, তাহলে ইলেকট্রনের প্রবাহের দিকটাকেই তড়িৎ প্রবাহের দিক বলে মনে হতে পারে, কিন্তু না। অ্যাকচুয়াল দিক হচ্ছে ধনাত্মক চার্জ প্রবাহের অভিমুখটাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো, এটা না। এইটা হলো আমাদের আই, তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে সংজ্ঞাতে বলছে আমরা তড়িৎ প্রবাহকেই, এই ইলেকট্রনের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে, কিন্তু দিকের বেলায় যে আমরা বলছি যে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এটাই অ্যাকচুয়াল ডিরেকশন। তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে এটা। যদি আমরা একটা কোনো সেল দেখি এই, তাহলে এইটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কোনটা হবে? তড়িৎ প্রবাহের দিক হবে এই পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এইটা হলো আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ। এটা হলো আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ, পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে, পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। এটাই অ্যাকচুয়াল ডিরেকশন তড়িৎ প্রবাহের। আমরা আজকে যে সূত্রটা দেখলাম, সেই সূত্রের আলোকে যদি আমরা একটা গাণিতিক সমস্যা দেখি, তাহলে কেমন হবে? যে যদি Q is equal to 4t square plus 3t plus 6 কুলম হয়, তাহলে আচ্ছা, আমরা এর আগে একটু সেখানে আর একটা সূত্র পড়ে আসি, যে তড়িৎ প্রবাহ যেটা দেখলাম আমরা, প্রবাহের সংজ্ঞা যেটা, যে I is equal to Q by T। এখন এইটা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে এরকম
তাহলে এটা একটা পরিবাহী, টোটাল এটা একটা পরিবাহী। এই পরিবাহীর মধ্যে ক্ষুদ্র একটা অংশ আমরা ধরেছি, তাহলে এর ভিতর দিক যে এই ডেল কিউ চার্জ যদি ডেল টি সময়ে প্রবাহিত হয়, ডেল টি সময়ে প্রবাহিত হয়, তাহলে এই ডেল কিউ এবং ডেল টি এর অনুপাতটাকেই বলবো আমরা তড়িৎ প্রবাহ, এবং সেই ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহটা পাবো সেটা হলো আমাদের গড় প্রবাহ। তাহলে গড় প্রবাহ আই এ ভি জি বলছি আমরা, এভারেজ। এই গড় প্রবাহ এ ভি জি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি। এখন ডেল কিউ বাই ডেল টি সমান আমরা কি লিখতে পারি, যে কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। এই ক্ষেত্রটার মধ্য দিয়ে শুরু করেছে যেভাবে, যে কিউ টু প্রবাহ নিয়ে শুরু করলো, আবার কিছুক্ষণ পরে প্রবাহটা সময়ের সাথে পরিবর্তিত হয়ে কিউ ওয়ান, তখন এই অ্যাভারেজ প্রবাহ যেটা, সেই সমীকরণটা হচ্ছে আমাদের এইটা। আমরা জানি এই ডেল টি এর মান যদি খুব কম হয়, ডিফারেন্সিয়েশন থেকে যেটা আমরা দেখেছি, ডেল টি এর মান যদি খুব কম হয়, শূন্যের কাছাকাছি যায়, তাহলে তখন এই ডেল কিউ বাই ডেল টিটা আমাদের প্রকৃত প্রবাহে পরিণত হবে, অর্থাৎ আই ইনস্ট্যান্ট তাৎক্ষণিক প্রবাহ অবলিক প্রকৃত প্রবাহ। আই ইনস্ট্যান্ট is equal to a limit del t tends to 0 del q by del t, বা I instant is equal to dq by dt। এইটা হলো আমাদের তাৎক্ষণিক প্রবাহ বা প্রকৃত প্রবাহের রাশিমালা। তাহলে তড়িৎ চার্জ প্রবাহের ফলে যে তড়িৎ প্রবাহিত হবে, সেই প্রবাহটাকে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি, একটা হলো গড় প্রবাহ আর একটা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ। তো অবশ্যই তাৎক্ষণিক প্রবাহটাই প্রকৃত প্রবাহ, তাৎক্ষণিক প্রবাহটাই প্রকৃত প্রবাহ। এবার আমরা হচ্ছে ওই অঙ্কটার দিকে চাই, যে যদি কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ডি, তাতেও সমস্যা নেই, 4t স্কোয়ার প্লাস 3t প্লাস 6 কুলম্ব হয়, তাহলে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের গড় প্রবাহ এবং 2 সেকেন্ডের তাৎক্ষণিক প্রবাহ কত। ঠিক আছে, তাহলে এইটা আমরা যদি বলি গড় প্রবাহের ক্ষেত্রে, গড় প্রবাহ, তাহলে T1 সমান অবশ্যই 0, T2 সমান হচ্ছে 3 সেকেন্ড। তখন Q1 সমান আমরা বের করব, তাহলে Q1 ইজ ইকুয়াল টু কত হবে, Q1 ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 6 সমান 6 কুলম্ব। আর Q2 সমান তাহলে কত হবে, Q2 সমান হবে হচ্ছে 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 প্লাস 6, অর্থাৎ T2 সমান 3 সেকেন্ড বসাচ্ছি আমরা। 3 4 12, এই 3 থেকে 9, 4 9 36, 36 আর 9 45, 51 কুলম্ব। ঠিক আছে, তাহলে অতএব গড় প্রবাহ আই এ ভি জি ইজ ইকুয়াল টু del q by del t is equal to q2 minus q1 by t2 minus t1 is equal to q2 এর মান হচ্ছে 51 minus 6 divided by 3 minus 0, তাহলে কত হবে, এটা হচ্ছে 15
অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের গড় প্রবাহ। ক্যালকুলেশনে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তোমরা নিজ দায়িত্বে ঠিক করে নেবা, এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, তাহলে এটা পেলাম আমরা গড় প্রবাহ। এখন এই গড় প্রবাহ পাওয়ার পরে আমাদের আরেকটা যেটা বের করতে বলেছে তাৎক্ষণিক প্রবাহ। তাহলে 2 নাম্বার তাৎক্ষণিক প্রবাহ, তাহলে আই ইনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে আই ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে dq বাই dt বা ddt অফ q। তাহলে ddt অফ q যদি হয়, q এর মান হচ্ছে ddt অফ q, q এর মান হচ্ছে 4t স্কয়ার প্লাস 3t প্লাস 6। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, 8t প্লাস 3, t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে তার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী, তাহলে 4 দুগুণে 8t প্লাস 3, তাহলে t ইজ ইকুয়াল টু 2, তাহলে 8 ইন্টু 2 প্লাস 3 সমান হচ্ছে 8 দুগুণে 16, 16 আর 3 19 অ্যাম্পিয়ার। তাহলে আই ইনস্ট্যান্ট মানে জাস্ট 2 সেকেন্ডের এই প্রবাহটা পেলাম আমরা। 3 সেকেন্ডের যে ইনস্ট্যান্ট প্রবাহ তো চেঞ্জ হয়ে যাবে, এটা তো চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে এটা গড় প্রবাহের জন্য, এটা হলো তাৎক্ষণিক প্রবাহের জন্য। এই দুইটা পদ্ধতি আমরা একটু মনে রাখবো, যেটা আমাদের বইয়ে এই বিষয়গুলো এইভাবে আলোচনা করা নেই। আরেকটা অঙ্ক যদি আমরা দেখি এই ম্যাথমেটিক্স বা I is equal to t square plus 1 ampere। এটা কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে 0 থেকে 3 সেকেন্ড বা 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে প্রবাহিত চার্জ কিউ এর মান কত? এত অ্যাম্পিয়ার। কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে 0 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে প্রবাহিত চার্জ কিউ এর মান কত? এই সময়ে কতটি চার্জ প্রবাহিত হবে? তাহলে প্রথমে দরকার হচ্ছে আমাদের কিউ এর মান। তাহলে আমরা জানি, তাহলে সময় কত, এখানে যদি আমরা বলি t1 সমান 0 হলে, তাহলে আমাদের t1 সমান কত হবে? 0। যখন কোনো সময় শুরুই হয়নি তখন আমাদের তড়িৎ প্রবাহের মান কত হবে? তড়িৎ প্রবাহের মান 0 হবে। আবার t2 সমান 3 সেকেন্ড হলে q2 সমান তখন সর্বোচ্চ মান অর্থাৎ q হবে। তাহলে এই সীমার মধ্যে আমরা একটা সমীকরণকে সমাকলন করব। কোনটা? যে আমরা জানি I is equal to dt of q। তাহলে dq is equal to I dt, কিন্তু I is equal to, তাহলে এখানে আমরা বসাই যে t স্কয়ার প্লাস 1 ইন্টু dt। এই সমীকরণটাকে আমরা এই সীমার মধ্যে এবার সমাকলন করব, বা সীমা কোনটা? এই লিমিটের মধ্যে আমরা এই সমীকরণটাকে সমাকলন করব। তাহলে ইন্টিগ্রেশন
ডি কিউ, এর লিমিট কত তাহলে 0 থেকে কিউ পর্যন্ত, ইজিক্যাল টু তাহলে ইন্টিগ্রেশন টি স্কোয়ার প্লাস 1, এর লিমিটটা কত হবে 0 থেকে 3 সেকেন্ড। তাহলে নিয়ম অনুযায়ী এটা হলো কত কিউ ইজিক্যাল টু, তাহলে এটাকে যদি সমাকলন করি তাহলে কত হবে টি কিউব বাই 3 প্লাস টি, এর লিমিটটা হচ্ছে 3, এটা হলো 0। তাহলে এটা যদি আমরা বসাই বা কিউ ইজ ইকুয়াল টু 27/3 প্লাস 3 মাইনাস 0, তাহলে 9 আর 3 12 হলো, কিউ ইজ ইকুয়াল টু 12 হলো। এইটা আমাদের একটা অ্যান্সার, কিউ ইজ ইকুয়াল টু 12 হলো। এখন বলছে এই সময়ের মধ্যে কতটি চার্জ প্রবাহিত হবে, তাহলে আবার চার্জের সংখ্যা সমান n এবং আধান বাহকের আধান সমান E is equal to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। অতএব Q is equal to NE বা N is equal to Q by E সমান হচ্ছে 12 divided by 1.6 into 10 to the power minus 19 বা N is equal to 7.5 into 10 to the power 19 T। এইটা হলো আমাদের প্রবাহিত চার্জের পরিমাণ। তাহলে এই হলো আমাদের চার্জ সম্পর্কে আমাদের বেসিক কনসেপশন। এই চ্যাপ্টার শুরুতেই এই বেসিক কনসেপশন যেটা সেটা হলো আমাদের এটা। তো আশা করি এই লেকচারটা তোমরা দেখলে চার্জ সম্পর্কে এবং চার্জের যে ম্যাথমেটিক্সগুলো থাকবে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা লাভ হবে বলে আমি মনে করি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পাবে ইনশাল্লাহ। সুস্থ থাকো, ভালো থাকো।